গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা সামারকে দেখতে পাই, যে নিজের বাড়ির ওয়াশরুমে এসে চেঞ্জ করছিল আর নিজের হাজব্যান্ডের সাথে কথা বলছিল যে ওয়াশরুমের ভেতরে আছে। কিন্তু হঠাৎই তখন তার সামনে নিজের হাজব্যান্ড আসে। সামার অনেক ভয় পেয়ে যায় আর রিয়েলাইজ করে এতক্ষণ ওয়াশরুমের ভেতরে ওর হাজব্যান্ডের ভাই হোয়ানশু ছিল। হোয়ানশু তখন হোয়ানওয়ানকে বলে, ভাবি কি আমাকে দেখে ভয় পেয়ে গেল নাকি? তখন হোয়ানওয়ান বলে যে না। পরে এরা দুই ভাই মিলে একটা শিপে করে সমুদ্রে মাছ ধরতে যায়। এরা দুজন অনেক বেশি মজা করছিল, তখন একটা অ্যাক্সিডেন্ট হয় আর শিপটা ডুবে যায়। তখন এদের দুজনকে ডুবুরেরা এসে বাঁচিয়ে নেয়, কিন্তু এই দুজনের অবস্থায় খুবই বাজে অবস্থায় ছিল, কারণ হোয়ানওয়ানের পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছিল আর একটা মাছ ধরার জালে এরা আটকে যাওয়ায় তখন হোয়ানশু হোয়ানওয়ানকে বাঁচানোর চেষ্টা করতে করতে নিজের অবস্থাও খারাপ করে ফেলে। আর আমরা দেখতে পাই যে লাস্ট মোমেন্টে এদের দুজনের একটা টাচ হয়। এদের দুজনকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখন এক্সপার্টরা বলে যে হোয়ানওয়ান একটা মাছের জালে আটকে যায়, আর তখন ওকে বাঁচাতে গিয়েই হোয়ানশুর অবস্থা অত খারাপ হয়ে যায়। সামার নিজের হাজব্যান্ডকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পায়। ডাক্তার ওকে বলে যে ওর হাজব্যান্ডের পছন্দের জিনিস এনে যদি ওর সাথে কথা বলা হয় তাহলে হয়তো ওর হাজব্যান্ড তাড়াতাড়ি কোমা থেকে বের হয়ে আসবে, কারণ এই দুই ভাই এখন কোমাতে। তখন সামারের মনে পড়ে যে ওরা যখন একসাথে সময় কাটাতো তখন ও জানতে পেরেছিল যে হোয়ানওয়ানের ফেভারিট হচ্ছে গাছ। তাই ও কিছু প্লান্ট নেওয়ার জন্য বাইরে গিয়েছিল। হাসপাতাল থেকে ফোন আসে যে ওর হাজব্যান্ড উঠে গিয়েছে। তাই ও যখন হাসপাতালে আসে সেই প্লান্ট নিয়ে, সামনে থেকে ও নিজের হাজব্যান্ডের ভাইকে দেখতে পায়। সামার ভীষণ শকড হয়। তখন ও ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমার হাজব্যান্ড উঠেছিল, আপনি বলেছিলেন যে? তখন ডাক্তার ওকে বলে, আমি বলেছিলাম যে মিস্টার গু উঠেছে। আমি রিয়েলাইজ করিনি যে আপনি নিজের হাজব্যান্ডকেই ভাববেন। পরে যখন হোয়ানশু আসে ও রিয়েলাইজ করে যে সামনে ওর ভাই পড়ে আছে। এটা দেখে ও তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সামার হোয়ানশুকে নিয়ে বিভিন্ন টেস্ট করাতে নিয়ে যায়, এমআরআই। তখন রিয়েলাইজ করে যে ওর পায়ে একটা সুতা আটকে গেছিলো। হোয়ানশু তখন সবাইকে জিজ্ঞাসা করে, আমি যে মাছের জালে আটকে গেছিলাম আমার পায়ে তো অনেক ব্যথা লেগেছিল, এখন কোনো দাগ নেই কেন? তখন সবাই একটু আশ্চর্য হয়। সামারও বুঝতে পারে না যে হচ্ছেটা কি। আমি তো ওই দাগটা আমার হাজব্যান্ডের পায়ে দেখেছিলাম যে এখনও কোমাতেই আছে। ও ডাক্তারকে জিজ্ঞাসা করে, হোয়ানশুর কি মাথায় কোনো সমস্যা হয়েছে? ওর কি মাথায় কোনো আঘাত লেগেছে? তখনই সেখানে হোয়ানশুর এজেন্ট আসে। হোয়ানশু একজন বক্সার আর ওর এজেন্ট ওকে চেক করার জন্য আমেরিকা থেকে এসেছে। হোয়ানশু আমেরিকাতেই থাকে, ভাই আর ভাবির সাথে দেখা করতে এই দেশে ফিরেছিল। ওর ম্যানেজার এসে বারবার ওকে জিজ্ঞাসা করে, তোমার কি সমস্যা হয়েছে, ব্লা ব্লা ব্লা, কিন্তু হোয়ানশু ম্যানেজারকে ভীষণ ইগনোর করে। সামার এই সব কিছু দেখছিল এবং পরে সেখান থেকে চলে যায়। পরে এই দুই ভাইয়ের মা হাসপাতালে আসে এবং হাসপাতালে এসে সামারকে বলে, তুমি অনেক বেশি কষ্টে আছো, তুমি একটু রেস্ট নাও, আমি এদিকটা সামলে নেব। আর ওরা দুজন মিলে হোয়ানশু আর হোয়ানওয়ানের ছোটোবেলার বিভিন্ন গল্প শেয়ার করে, যে এই ভাইদের ভেতরে অনেক মিল। ওরা সব সময় সব কিছু একে অপরের সাথে শেয়ার করে, একদম দুইটা আত্মা যেন একই সুতায় গাঁথা। ছোটোবেলা থেকেই একজনকে কিছু বললে অন্যজন এসে তাকে প্রোটেক্ট করত। হোয়ানশুর এজেন্ট এসে হোয়ানশুর সাথে কথা বলার বিভিন্ন চেষ্টা করে, কিন্তু হোয়ানশু বারবার বলছিল যে আমি হোয়ানওয়ান। তখন ওর এজেন্ট সামারকে ফোন দিয়ে বলে যে দেখো তো হোয়ানশু এসব কী উল্টোপাল্টা কথা বলছে। তখন সামার নিজের বাড়িতে আসে আর ও রিয়েলাইজ করে যে হোয়ানশু হোয়ানওয়ানের জায়গায় ওদের বাড়িতে এসেছে, যেখানে এরা হাজব্যান্ড ওয়াইফ থাকতো, আর সেই প্লান্টের কেয়ার করছে যেটা হোয়ানওয়ানের অনেক বেশি প্রিয় ছিল। সামার এসে হোয়ানশুকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেছো? আর আয়নার সামনে ওকে নিয়ে গেলে বলে যে দেখো, তুমি হোয়ানওয়ান নও, তুমি হোয়ানশু, আর এটা হোয়ানওয়ানের বাড়ি। তুমি হোয়ানশুর জায়গায় হোয়ানওয়ান হয়ে কেন এসেছো? হোয়ানশু নিজের ফেসটা দেখে অনেক বেশি শকড খায়। ও তখন পুরনো স্মৃতি মনে করে, যখন হোয়ানওয়ান আর সামার একসাথে সময় কাটিয়েছিল। ও বারবার সামারের দিকে তাকায় আর কিছু বলতে চায়, কিন্তু ও কিছুই বলতে পারে না। ওর মনে অনেক বেশি কষ্ট ছিল, ও নিজের সব ফিলিংস সামনের মানুষটাকে বলতে চাচ্ছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। তখন ও বলে যে আমার মাথায় এই সব কিছুর মেমোরি কেন? আমাকে দেখতে যদি হোয়ানশু মনে হয় তাহলে কেন আমার মেমোরি তোমার সাথে আমার প্রথম দেখার কথা মনে করিয়ে দেয়? তখন আমরা দেখতে পাই যে প্রথমবার লিফটে হোয়ানওয়ান আর সামারের দেখা হয়েছিল, আর ওর হাতে একটা ব্রোঞ্জ ছিল যেটা ভেঙে গিয়েছিল, এবং ওই ব্রোঞ্জ নিয়েই প্রথম হোয়ানওয়ান আর সামারের কথা হয়।
যেহেতু একজন জুয়েলারি এক্সপার্ট ছিল হুয়ান ওয়ান সেটা রিপেয়ার করে দিয়েছিল হুয়ান ওয়ান। এই সব কথা ও আজকে সামারকে বলে। সামার তখন বলে আমার হাজব্যান্ড মানে হুয়ান ওয়ান এখনও কোমাতে আছে, তুমি এসব কী বলছো? তাই বলে ও সেখান থেকে চলে যায়। পরে হুয়ানশু বলে যে আমি জানি না এসব কিছু কেন হচ্ছে, কিন্তু আমি হুয়ান ওয়ান। পরে সামারের কাছে একটা কল আসে এবং কলে একজন শোরুমের ম্যানেজার বলে যে আপনার হাজব্যান্ডের কার্ড নিয়ে অন্য একজন মানুষ এসে এখানে শপিং করছে আর বিলও পে করতে চাচ্ছে, আমরা কি সেই বিলটা অ্যাকসেপ্ট করব? তখনই সামার দৌড় দিয়ে সেই শোরুমে যায় আর ও নিজের হাজব্যান্ডকে দেখতে পায়, কিন্তু পরক্ষণেই ওর এই সব ভ্রম দূর হয়ে যায় কারণ সামনে ওর হাজব্যান্ডের ভাই দাঁড়িয়েছিল। তখন হুয়ানশু বলে যে এই হুয়ানশু কী ড্রেস আপ করতো, ওগুলো একদম কমফোর্টেবল না, আমি আমার রেগুলার জামা কাপড়ই কিনে নিয়েছি। আরও সেই ব্রোঞ্জটাও সামারকে দেয়, যেই ব্রোঞ্জটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল আর ও হুয়ান ওয়ানকে বলছিল যে এটা রিপেয়ার করে দাও। হুয়ানশু বলে তুমি এটা আমাকে দিয়ে রিপেয়ার করতে বলেছিলে তাই না? আমি তো সময়ই পাইনি কারণ হুয়ানশু এসেছিল, এখন আমি এটা রিপেয়ার করে দিয়েছি। তুমি এখন তো আমাকে বিশ্বাস করো যে আমি হুয়ান ওয়ান, কারণ আমি কিভাবে জানবো যদি আমি হুয়ানশু হই যে এটা তুমি আমাকে রিপেয়ার করতে দিয়েছিলে? তখন সামারের হাতে একটু চোট লাগলে হুয়ানশু সেটা নিজের মুখের ভেতর দেয়। তখন সামার রিয়েলাইজ করে যে হুয়ান ওয়ানও সেম কাজ করতো, এরা দুই ভাই একদম সেমই হবে হয়তো, আমি বেশি ভাবছি। যদিও হুয়ানশু বারবার বলছে তুমি আমাকে একটু বিশ্বাস করো, আমি হুয়ানশু নই, আমি হুয়ান ওয়ান, তুমি কবে আমাকে বিশ্বাস করবে? আর তখনই চোট পেয়ে যখন সামার নিচে পড়ে যায় হুয়ানশুকে ধরতে গেলে সামার রেগে ওকে একটা থাপ্পড় দিয়ে নিজের হাজব্যান্ডের রুমে আসে, যে এখনও হাসপাতালে কোমায় শুয়ে আছে। ও নিজের হাজব্যান্ডকে বলে তুমি কবে উঠবে, আর তুমি কেন উঠছো না? জানো হুয়ানশু বলছে যে ও সব কিছু জানে, ও কিভাবে আমাদের সব মুহূর্তের কথা জানে, ও কিভাবে জানে তুমি আর আমি কিভাবে দেখা করেছিলাম, ও কিভাবে জানে যে আমরা কতটা লাভিংলি থাকতাম। অন্যদিকে আমরা হুয়ানশুকে দেখতে পাই যার কাছে এইসব স্মৃতিগুলো অনেক স্পষ্ট। ও নিজেকে আয়নায় দেখে এবং আয়নায় দেখে নিজে ভীষণ কষ্ট পায়, কারণ ও সামনে নিজের ভাইকে দেখতে পাচ্ছিল কিন্তু ওর শরীর ছিল হুয়ানশুর। ওর নিজের কাছে সব কিছু ভীষণ কনফিউজিং, আসলে এই ছেলেটাকে হুয়ান ওয়ান না হুয়ানশু। একটা সাইকিয়াট্রিস্টের কাছে হুয়ানশু যায় এবং সেখানে গিয়ে তাকে হিপনোটাইজ করা হয়। যখন হিপনোটাইজ করে ও পাস্টের সব কিছু দেখতে নিচ্ছিল তখন ও দেখে যে হুয়ান ওয়ান একটা মাছের জালে আটকে আছে আর হুয়ানশু বারবার চেষ্টা করছে যে ওকে জালটা কেটে সেখান থেকে বের করার, কিন্তু অনেক চেষ্টা করার পরে ও হুয়ান ওয়ানকে বের করতে পারে না। নিজে হিপনোটাইজ থেকে বের হওয়ার পরে হুয়ানশু বলে আমি তো জালে আটকে গেছিলাম, হুয়ানশু আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সাইকিয়াট্রিস্টও সামারকে এসে বলে যে হিপনোটাইজ হওয়া অবস্থায় কেউ মিথ্যে কথা বলতে পারবে না, যদিও সে এখন বলছে যে হুয়ান ওয়ান তাহলে অবশ্যই সে হুয়ান ওয়ান। তখন সামার বলে যে সত্যি তাহলে ওর ভেতর যে আত্মা আছে সেটা কি আমার হাজব্যান্ডের? কিন্তু হুয়ানশুকে কিছু না বলেই সেখান থেকে সামার চলে যেতে নাই। তখন হুয়ানশু বলে যে তুমি চাইলে আমার আরও পরীক্ষা নিতে পারো, তুমি যতগুলো পরীক্ষা নিতে চাও আমি সবগুলাই দিতে পারবো। এই কথা শুনে সামার সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা সামার যখন ঘুমাচ্ছিল ওর স্বপ্নে ও নিজের পাস্টের সব কিছু দেখতে পাচ্ছিল। ও দেখেছিল কিভাবে ও আর হুয়ান ওয়ান নিজেরা একটা বেবি নেওয়ার প্ল্যান করেছিল। ওদের বিয়ের 1 বছর হয়ে গেছে আর এখনই এটা পারফেক্ট টাইম। তখন ও হুয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি চাও, ছেলে না মেয়ে? আর যখনই হুয়ান ওয়ান এই প্রশ্নের উত্তর দেবে তখনই সামারের ঘুমটা ভেঙে যায় আর ও নিজের বাড়িতে কিছু শব্দ শুনতে পায়। আর ও যখন গিয়ে দেখে যে কে, ও পেছন থেকে দেখে ভাবে যে এটা হুয়ান ওয়ান। আর ও গিয়ে সেই মানুষটাকে জড়িয়ে ধরে আর বলে যে হুয়ান ওয়ান তুমি ফিরে এসেছো, আমি তোমাকে কতটা মিস করেছি তুমি বুঝতেও পারোনি। ও তখন নিজের হাজব্যান্ডের কাছে গিয়ে ওকে কিস করতে নিচ্ছিল, কিন্তু তখন একটা আওয়াজে ওর সেই স্বপ্নের দুনিয়া থেকে ও বের হয়ে আসে আর ও রিয়েলাইজ করে সামনে হুয়ানশু। তখনই ও ভীষণ রেগে যায়। ও হুয়ানশুকে বলে যে তুমি নিজের লাইফে ফেরত চলে যাও। হুয়ানশু একজন বক্সার, ও নিজের একটা লাইফ আছে আর তুমি সেই লাইফটাই লিড করো, তোমাকে এখানে আসার কোনো প্রয়োজন নাই। নিজের ভাইয়ের বাড়িতে এসে তুমি কি করবে? হুয়ানশু এসব কিছুতে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে সামারও এসব কিছু বলে নিজেকে অনেক স্ট্রং দেখালেও ও অনেক কষ্টে আছে। হুয়ানশু নিজের লাইফে ফিরে আসে একজন বক্সার হিসেবে। ও চেষ্টা করে আর বলে যে সামার যদি তুমি আমাকে হুয়ানশুর লাইফে দেখতে চাও তাহলে ঠিক আছে, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব হুয়ানশুর মতো একজন বক্সার হতে। কিন্তু ও যখন বক্সিং রিংয়ে যায় তখন ওর তো বক্সিং স্কিল নেই, কারণ ও তো ক্লেম করছে যে ও নিজের ভাই হুয়ান ওয়ান। তখন ও খুবই বাজেভাবে মার খেয়ে যায় অন্য বক্সারের হাতে এবং পড়ে যায়।
সামার নিজের হাজব্যান্ডের কাছে ছিল, তখনই ও রিয়েলাইজ করে যে ওর হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর এই সিনটা এমনভাবে প্রেজেন্ট করা যে দুইজনের আত্মার সাথে সম্পর্ক আছে, আর একজনের কিছু হলে অন্যজনেরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওয়ানকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়, আর সামারের কাছে কল আসে ওয়ানশুর জন্য। কিন্তু তখন সামার রিয়েলাইজ করে না যে ওয়ানশুর অবস্থাও খারাপ। ডাক্তার সেই ওয়ানের কথা বলে এবং বলে যে ওয়ানের অবস্থা ভালো না। এসব কথা শুনে সামার ভীষণ কষ্ট পায়, আরও গাড়িতে যাওয়ার সময় বলে যে আমি নিজের অ্যাক্সিডেন্ট নিজেই করবো, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তখন ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয়, আর ডাক্তার বলে যে ওর অবস্থা অতটা খারাপ না। সেদিন রাত্রেবেলা আবার স্বপ্নের ভেতর ও নিজের হাজব্যান্ডকে দেখতে পেয়েছিল, আরও দেখে যে ওর হাজব্যান্ড সেখানে চলে এসেছে। আরও জড়িয়ে নিজের হাজব্যান্ডকে বলে, তুমি চলে এসেছো, আমি খুব খুশি, তোমাকে ছাড়া আমার বাঁচতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু তখনই ও রিয়েলাইজ করে যে ওর হাজব্যান্ড এখনও কোমাতেই আছে, আর সামনে যে দাঁড়িয়ে আছে সে ওর হাজব্যান্ড না, ওর হাজব্যান্ডের ভাই। তখন এই জিনিসটা ওকে আরও বেশি কষ্ট দেয়। ও বলে যে হুয়াংশু, তুমি এমনটা কেন করছো? তুমি আমার ইমোশনের সাথে কেন খেলছো? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার ভাইকে ছাড়া কতটা কষ্টে আছে? আমি স্বপ্ন দেখেছিলাম তোমার ভাই এখানে এসেছে, আর তুমি এখান থেকে চলে যাও, নিজের লাইফে তুমি সেটেল হও। আমি চাই না যে তুমি আমার লাইফে এসে আবার আমার লাইফটাকে ডিস্টার্ব করে দাও। কিন্তু ওয়ানশু তখন বলে যে তুমি কেন বিশ্বাস করতে চাচ্ছ না? আমি ওয়ান, দেখো, আমাকে ভালো করে দেখো, তোমার সাথে আমার কাটানো প্রত্যেকটা মুহূর্ত সব কিছু আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসে। আর আমার কাছে যেসব মেমোরি আছে সেগুলো ওয়ানের। তুমি কি রিয়েলাইজ করেছো যে এই দেখো, এটা শুধুমাত্র তুমি আর আমি জানি। এটা আমি তোমাকে একটা গিফট দিয়েছিলাম, আর তোমাকে বলেছিলাম যে তোমাকে অন্য কারোর সাথে দেখতে আমার একদম ভালো লাগে না। আর তখনই সামার বলে যে তুমি সব কিছু কীভাবে জানো? তখন সামার বিশ্বাস করে নেয় যে সামনে যে আছে সে ওয়ান। আর ওরা দুজন একসাথে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার সময় যখন প্রিকশন নেওয়ার জন্য ওয়ানশু এগিয়ে যায়, সামার বলে তুমি কি ভুলে গেছো? তোমার অ্যাক্সিডেন্টের আগেই তো আমাদের প্রিকশন শেষ হয়ে গেছিলো। পরে ওরা একসাথে ইন্টিমেট হয়। সামার ফাইনালি বিশ্বাস করে নিয়েছে যে সামনে যে আছে সেটা ওর হাজব্যান্ড, ওয়ানের আত্মা। ওয়ানশু ওয়াশরুমে গিয়ে স্মোক করে না, কারণ ওয়ান তো স্মোক করে না। ওই জন্য বের হয়ে এসে সামারের কাছে যায়। তখন সামার বলে যে তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি অনেক খুশি। আমি তোমাকে আর ধরতে পারছিলাম না, তোমার সাথে কথা বলতে পারছিলাম না, তোমার কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমি কতটা কষ্টে ছিলাম আমি এটা কল্পনাতেও কাউকে বলতে পারবো না। তখনই ওর কাছে ফোন আসে, আর ডাক্তার ওয়ানের মাকে বলে যে ওয়ানের অবস্থা খুবই খারাপ, এখন ওকে লাইফ সাপোর্টে রাখা আর না রাখা সেম কথা। তাই ওর মা সিদ্ধান্ত নেয় যে ওর লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হবে। তার মানে আলটিমেটলি ওয়ানের বডি ডেড হয়ে যাবে। এই কথা জানার পর সামার ভীষণ কষ্ট পায়, সামার ভেঙে পড়ে। তখন ওয়ানশু গিয়ে সামারকে ধরে, এবং সামারকে এমনভাবে ধরেছিল যেটা দেখে ওয়ানশুর ম্যানেজারের একটু ডাউট হয় যে এভাবে কেন আছে। তখন ওয়ানশু সামারকে বলে আমি তো তোমার কাছেই আছি, আমি সবসময় তোমার কাছেই থাকবো, তুমি এত কেঁদো না, আমি কখনও তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর এরা দুজন তখনই কিস করে। আর এরা দুজন যখন কিস করছিল সামারের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, আর এদের কিসিং সিন অন্য সাইড থেকে ওয়ানশুর ম্যানেজার দেখতে পাচ্ছিল। এটা দেখে ওয়ানশুর ম্যানেজার ভীষণ আশ্চর্য হয় যে কি হচ্ছে, একজনের হাজব্যান্ড ডেড বেডে, একজনের ভাই ডেড বেডে, আর কি হচ্ছে। তখন ওয়ানশুর ম্যানেজার সামারকে গিয়ে বলে যে আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু আমি একটু আগে এটা দেখে নিয়েছি। তখন সামার ওকে বলে যে ওটা ওয়ানশু নয়, ওটা ওয়ান। ওকে দেখতে হয়তো ওয়ানশু মনে হচ্ছে তোমার, কিন্তু ওর ভেতর যে মানুষটা আছে সেটা আমার হাজব্যান্ড, সেটা ওয়ান। তুমিও যদি একটু রিয়েলাইজ করো তাহলে তুমি বুঝতে পারবে। কিন্তু ম্যানেজার বলে যে আপনি কি বলছেন এগুলা, এটা কি নর্মাল? বাইরের মানুষজন কি বলবে? আপনি নিজে যা ভাবছেন তাই করছেন, কিন্তু আশেপাশের মানুষজনের দিকে কি আপনি দেখেছেন যে তারা কি ভাববে? আপনি নিজেকে জাস্টিফাই করতে পারলেও সমাজের সামনে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, কারণ ওটা আপনার হাজব্যান্ড না, ওটা ওয়ানশু, মানে একজন বক্সার। তখন সামার অনেক ভেঙে পড়ে। সামারের কাছে ওয়ানশু আসে এবং ওয়ানশু বলে যে তুমি মানুষ কি বলবে এই জিনিসটা বাদ দাও, তুমি এত কষ্ট পেও না। তখন সামার বলে তুমি কি সত্যি আমার হাজব্যান্ড? আমি বুঝতে চাচ্ছি যে তুমি কে, আমি চাই যে তুমি আমার হাজব্যান্ড হও, কিন্তু একটু আগে আমি আমার হাজব্যান্ডের ডেড বডি দেখেছি। তখন ওয়ানশু সামারকে কেস করে এবং বলে যে তুমি এখনও যদি রিয়েলাইজ না করতে পারো যে আমি তোমার হাজব্যান্ড কি না, তাহলে আমার আর কিছু বলার নেই। এরপর দিন
এজেন্ট ওয়ানশুকে নিজের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে ডাকে। ও বলেছিল যে আমি আমেরিকায় ফেরত চলে যাচ্ছি, আর এই লাস্ট আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন ওয়ানশু সেখানে আসে। তখন ওয়ানশুর ফেভারিট খাবার ম্যানেজার অর্ডার করলে ওয়ানশু বলে যে আমি সি ফুড খাই না। তখন বলে ম্যানেজার যে তোমার সব কিছু পছন্দ অপছন্দ সব ওয়ান ওয়ানের মতো হয়ে গেছে। আর ওয়ানশুকে তখন ও ড্রিঙ্ক করতে বলে। তখন ওয়ানশু বলে যে না, আমি এখন তো ড্রিঙ্ক করি না, আমার ড্রিঙ্ক করা একদম পছন্দ না, এই সব কিছু ওয়ানশুর অভ্যাস, আমি ওয়ান। তুমি যত তাড়াতাড়ি এটা বুঝে নিবে ততটা তোমার জন্যই ভালো। আর ওয়াশরুমে যখন ওয়ান যায় তখন ও দেখতে পায় একটা সিগারেট। এজেন্টও তার পেছন পেছন গেলে সেই সিগারেটটা দেখতে পায়। তখন এজেন্ট ভাবে যে ওয়ান তো স্মোক করে না, তাহলে এটা কে করেছে। তখন পেছন থেকে ওয়ানশু আসে এবং বলে ওটা আমি স্মোক করিনি। তোমার যদি আমাকে নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে ওটা নিয়ে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো। ওয়ানশু বলে যে চলো এটা নিয়ে এখনই ল্যাবে যাই, গিয়ে ডিএনএ স্যাম্পল টেস্ট করিয়ে বলি যে এটা আমি খেয়েছি কি না। তখনই ম্যানেজার বলে তোমাকে আমি শেষবারের মতো একটা হাক করতে চাই। এই বলে ওয়ানশু ওকে পারমিশন দেয়। হাক করার পর ম্যানেজার বলে ওয়ানশু আমাকে কখনো এভাবে হাক করতে দিত না, তার মানে হয়তো তুমি ওয়ানশু নাও। যাই হোক, ওয়ানশু বলে যে তুমি যদি এটা রিয়েলাইজ করতে পারো তাহলে সেটা তোমার জন্যই ভালো। এটা বলে ও সেখান থেকে চলে যায়। ম্যানেজারের হাতে সেই সিগারেটের স্যাম্পেলটা এখনও ছিল, কিন্তু ও এটা আর টেস্ট করায় না। ও ভাবে যে ওটা ওয়ানই। রাত্রেবেলা ওয়ানশু সামারের কাছে যায়, ওর বাড়িতে গিয়ে ওর পাশে ঘুমিয়েছিল। তখন সেখানে ওর মা আসে, মানে ওয়ানের মা এসে সামারের সাথে এক কথা বলে আর বলে যে তুমি এখানে একা ফিল করবে, তোমার একা থাকতে ভালো না লাগলে তুমি যেখানে ইচ্ছা গিয়ে কয়েকদিন ঘুরে আসতে পারো। আর সামারের জন্য কিছু খাবারও এনেছিল তখন সামারের শাশুড়ি। সামার বলে যে আমি একা থাকতে আমার সমস্যা নেই, আপনি ওয়ানশুর সাথে কথা বলুন এবং দেখুন যদি ওকে এই দেশেই কাজে রাখা যায়, কারণ ওয়ান তো এখন নেই, কোম্পানির জন্য এটা ভালো হবে। তখন ওয়ানের মা যখন নিজের ছেলেকে ফোন দেওয়ার জন্য কল ওঠায় তখনই সেই সামার স্যুপটা ফেলে দিয়ে ওদের কল দিতে দেয় না। পরে সামারের শাশুড়ি নিজের ছেলেকে ফোন দিয়ে বলে যে তুমি কোথায়, এখন ফিরে চলে এসো। তারপরে কোম্পানিতে যখন একটা মিটিং হচ্ছিল তখন বাকিরা বলে যে এখন কোম্পানির অবস্থা ভালো না, ওয়ানের মৃত্যুর পরে আমাদের কোম্পানির শেয়ার অনেক কমে গেছে। সামার নিজের হাজব্যান্ডের ল্যাপটপে কিছু চেক করছিল, তখন ও নিজের হাজব্যান্ড আর দেবরের ভেতরের কিছু ইমেলস চেক করে। তখন সেখানে দেখতে পায় যে ওয়ান আর ওয়ানশু নিজেদের জীবনের সব কিছু একদম ডিটেইলি আলোচনা করে, যে কিভাবে সামারের সাথে প্রথম ওয়ানের দেখা হয়, ওরা কিভাবে কোথায় ডেটে গিয়েছিল, এই সব কিছু মানে বিবরণ দিচ্ছিল। একটা ইমেলই শুধুমাত্র সামারের হাতে আসে। তখন ও ওয়ানশুকে জিজ্ঞাসা করে যে তোমরা দুই ভাই এত সব কিছু কেন ডিটেলস আলোচনা করতে। তখন ওয়ান বলে যে আমি গল্প বলতে ভালোবাসি আর ওয়ানশু গল্প শুনতে, ওই জন্য আমি ওয়ানশুকে সব কিছু গল্পে ছলে বলতাম। তুমি তো জানো ওয়ানশু এই সব কিছু জানতে কতটা আগ্রহী, তাই না? আর এই সব গল্প আমরা একসময় আমাদের ফিউচার চিলড্রেনদেরও শোনাতে পারবো। এসব কিছু বলে ওরা দুজন একে অপরের সাথে ইন্টিমেট হয়। তখন সামার বলে যে একটু পরেই তোমার মা আসবে, তুমি এসব কিছু করো না, ঠিক আছে? কিন্তু ওয়ান কারো কথাই শোনে না, কারণ ও তো এখন নিজেকে ওয়ানই ভাবছে, ওয়ানশু নয়। এজন্য যখন ওয়ানের মা মানে সামারের শাশুড়ি এসে এদের দুজনকে হাতে নাতে ধরে নেয়, পরে সামারের সাথে ওর শাশুড়ি কথা বলে এবং বলে যে তুমি জানো এসব কিছু তুমি কি করছো। তখন সামার বলে যে ওটা ওয়ান। সামারকে তো ওর মা কিছু বলে না, কিন্তু নিজের ছেলের সাথে গিয়ে ঠিকই ধরে এবং বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, আমি তোমাকে মারছি, তুমি কেন ওয়ানশুর মতো বিহেভ করছো না, ওয়ানশু তো এখনই এখান থেকে পালিয়ে চলে যেত, তুমি ওয়ানের মতো চুপচাপ মার কেন খাচ্ছ। তখন ও বলে যে আমি তো ওয়ানই মা, তুমি কেন আমাকে চিনতে পারছো না। রাত্রেবেলা বাড়িতে আসলে সামার ওয়ানশুর গায়ে অনেক দাগ দেখতে পায়। ও ওয়ানশুকে বলে যে তুমি এতটা চোট পেয়েছো, তুমি আমাকে আগে বলবে না, মাকে তো বললেই বুঝিয়ে ফেলা যায়, তুমি নাইতো আমার থেকে দূরেই থাকো, কারণ মা এসব কিছু পছন্দ করছে না। তখনই ওয়ানশু গিয়ে সামারকে কিস করে আর বলে যে না, তোমাকে ছাড়া আমি কখনো থাকবো না। এই বলে ওরা দুজন সেদিন রাত্রেবেলাও ইন্টিমেট হয়। পরে আমরা ওয়ানশুকে দেখতে পাই যে সামারকে দেখে অনেক কিছু ভাবছিল। ওয়ানশু একটা বাড়িতে যায়, যে বাড়িতে আগেও থাকতো। তখনই সেখানে ওয়ানশুর মা আসে এবং বলে তুমি এখানে কেন এসেছো, এই ল্যাপটপটা নেওয়ার জন্যে? তখন ওয়ানশু বলে যে না, আপনি বেশি ভাবছেন, আপনাকে ডিস্টার্ব করছি জন্য আমি সরি। তখন ওয়ানশুর মা বলে যে তুমি এত পোলাইটলি কেন কথা বলছো, আমার ওয়ানশু এত পোলাইটলি কথা বলে না, আমার ওয়ান
পোলাইটলি কথা বলে, তোমাকে আমার সামনে আর নাটক করতে হবে না। আমি জানি তুমি কেন এসেছো, এই ল্যাপটপটার জন্য, যেটা আমি তোমাকে আগেও বলছিলাম। তুমি তো আমাকে ইগনোর করছিলে, কিন্তু আমি জানি তুমি ভয় পেয়ে গেছো, তাই না? যদি এই সব কিছু ইনফরমেশন আমি সামারকে দিয়ে দেই আর তুমি ধরা পড়ে যাও। যাই হোক, তারপরে ওরা দুজন ডিল করে যে অফিসে গিয়ে যদি হুয়ানচু ডিল করতে পারে তাহলে হুয়ানচুর মা আর এসবের নাক গলাবে না। পরের দিন কথা মতো হুয়ানচু অফিসে গিয়ে একদম ওয়ানের মতো সবগুলা ডিল ক্র্যাক করে নেয় এবং ওদের কোম্পানিতে যে ক্রাইসিস চলছিল সেটা ম্যানেজ করে নিয়ে সেখান থেকে চলে আসে। হুয়ানচু চলে আসার পরে সবাই হুয়ানচুর মাকে বলে যে আপনার ছেলে বড় ছেলের মতোই অনেক বেশি কাজের, ও ভালোভাবে বিজনেসটা সামলে নিতে পারবে, হি ইজ রিয়েলি কেপেবল। ওখান থেকে বের হয়ে আসার পরে হুয়ানচুর মা হুয়ানকে বলে যে তুমি তো নিজেকে হুয়ান হিসেবে ক্লেম করছো, তাই না? তাহলে তুমি এখন থেকে এই কোম্পানি সামলাও। তখন হুয়ানচু বলে যে ঠিক আছে, আমি হুয়ানের মতোই, যেহেতু আমি হুয়ান সামলে নেব আপনার কোম্পানি। সেদিন রাত্রেবেলা হুয়ানচুর মা সামারের সাথে দেখা করতে যায় এবং তাকে ল্যাপটপের ভেতরে এই দুই ভাইয়ের কিছু ইমেলস দেখায়। সেগুলো আগেও সামার দেখেছিল, কিন্তু এবার সবগুলো ইমেল হুয়ানচুর মা সামারকে দেখায় এবং বলে যে দেখো, এরা দুই ভাই লিটারেলি সব কিছু একে অপরকে বলতো, মানে নিত্যদিনের কাজ কি কি করছে এই থেকে এই খুঁটিনাটি সব কিছু। কিন্তু সামার বলে যে না মা, আপনি আমাকে ক্রেজি ভাবুন কিংবা অবসেসড ভাবুন, আমি জানি ওটা ওটা হুয়ানচু নয়। কিন্তু সামারের শাশুড়ি কোনোভাবেই তার কথা শোনে না। ও বলে যে তোমাকে আমি অ্যাব্রডে পাঠাতে বাধ্য হচ্ছি, কিছুদিনের জন্য তুমি ভ্যাকেশনে যাও, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করো, তাহলে তোমার ভালো লাগবে। তারপর হুয়ানচু সেখানে আসলে তখন হুয়ানচুর মাকে বলে যে তুমি এসবের ভেতরে নাক গলিও না। কিন্তু হুয়ানচু বলে যে না, সামার এখান থেকে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, আমি ওকে কোথাও যেতে দেবো না। তখনই সামার মাথা ঘুরে সেখানে পড়ে যায় এবং হুয়ানচু অনেক ওয়ারিড হয়ে যায় সামারের জন্য, কারণ ও একদম অজ্ঞান হয়ে গেছে। পরে ডাক্তার এসে বলে যে সামারের তেমন কিছু হয়নি, আরও প্রেগনেন্ট। তখন সামারের শাশুড়ি জিজ্ঞাসা করে যে কত উইকস প্রেগনেন্ট? তখন ডাক্তার বলে যে 5 উইকস। আর 5 উইকের অনেক বেশি আগেই তো আমাদের হুয়ান কোমাতে ছিল, তো অবভিয়াসলি এটা হুয়ানের বাচ্চা হওয়া তো সম্ভব না। তখন হুয়ানচুর মা হুয়ানচুকে জিজ্ঞাসা করে বাচ্চাটা তোমার, তাই না? এই বাচ্চা কিছুতে এই পৃথিবীতে থাকতে পারবে না। এই কথাটা শোনার পর ওরা দুইজনই ভীষণ কষ্ট পায় এবং বলে যে বাচ্চা আমার, তাহলে এই সমস্যা কেন হচ্ছে? তখন হুয়ানচুর মা বলে যে না, আমাদের একটা সম্মান আছে এই সোসাইটিতে, আমরা কোনোভাবে এই বাচ্চাকে রাখতে পারবো না, তোমাকে এটা বুঝতে হবে। তখন হুয়ানচু বারবার নিজের মাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি একটা বাচ্চার সাথে এত ক্রুয়েল কীভাবে হতে পারেন। তখন হুয়ানচুর মা বলে যে বাচ্চাটা জন্ম নিতে পারবে না, আর আমি সামারকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে অ্যাব্রোডে যাচ্ছি, তোমরা কেউ এর ভেতর নাক গলাবে না। তখন হুয়ানচু সামারকে বলে যে তুমি চিন্তা করো না। সামার বলে যে আমাদের বাচ্চা তো অ্যাবর্ট করতে বলছে মা। তখন হুয়ানচু বলে যে না, এটা আমাদের প্রথম বাচ্চা, এরপর আমরা আমাদের সেকেন্ড এবং থার্ড বাচ্চাও এই পৃথিবীতে আনবো, তুমি এসব নিয়ে কিছু ভেবো না, আমি হুয়ান, তুমি এসব কিছু নিয়ে কিচ্ছু ভাবতে হবে না তোমায়, আমি সব কিছু একদম ম্যানেজ করে নিব। এরপর প্রেস এসে এদের দুজনকে ধরে এবং বলে যে মিসেস গু, আপনি 5 উইকস প্রেগনেন্ট, কিন্তু মিস্টার গু কোমাতে গিয়েছিলেও অনেক আগে, আপনি 5 উইক কীভাবে প্রেগনেন্ট হতে পারলেন? ইন্টারনেটে এদের দুজনের এসব গসিপ অনেক বেশি ছড়িয়ে গেছে এবং সবাই সামারের চরিত্র নিয়ে অনেক কথা বলছে। এসব কিছু নিয়ে সামার অনেক ডিস্টার্ব। তখন হুয়ানচু সামারের কাছে আসে এবং বলে যে তুমি এসব নিয়ে তো চিন্তা করো না, সব কিছু ঠিক আছে আর আমি সব কিছু ম্যানেজ করে নেব, তুমি এসব কিছু ইগনোর করো। তখন হুয়ানচুর কাছে কিছু কল আসে এবং ওটা ওর মায়ের ছিল। তখন বলে যে তুমি এই সব কিছু ভালোভাবে ম্যানেজ করো, নইলে কিন্তু আমি তোমার এই বাচ্চাকে এই পৃথিবীতে কখনো আসতে দেবো না। আর তুমি কি ভেবে দেখেছো যে তুমি নিজের লাইফ শুধুমাত্র নিজের ভাইয়ের জীবনে কাটিয়ে দিতে চাচ্ছ, তোমার নিজের কোনো লাইফই থাকবে না। তখন সামারও হুয়ানচুকে বলে যে হুয়ান, এটা কোম্পানির ব্যাপার, তোমার কোম্পানি তোমার কাছে জানের মতো, এইসব স্ক্যান্ডাল হলে তোমার কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। সেদিন সন্ধ্যাবেলা এরা সবাই রাস্তায় একসাথে ছিল এবং ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা প্রেসের সামনে ভালোভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবে। হুয়ানচুর মা বলে তুমি কি আমাকে একটু ট্রাস্ট করতে পারছো না? যদি ট্রাস্ট না করো তাহলে আমি তোমার মা হিসেবে তোমার ক্ষতি করতে পারবো, এটা তুমি সন্দেহ করছো কিভাবে? তখন সামারের সাথে হুয়ানের মায়ের কথা হয় এবং বলে যে তুমি কি শিওর এটা হুয়ান? তখন সামার বলে যে হ্যাঁ মা, আমি শিওর, কারণ আমি দেখেছি হুয়ানকে, আর এই পৃথিবীতে
আপনি ছাড়া ওয়ানকে সবচেয়ে বেশি তো আমি চিনি, তাই না? আমি তো আপনাকে বলছি। তারপরে এরা প্রেস কনফারেন্সে যায়। প্রেস কনফারেন্সে গিয়ে ওয়ানের মা সবাইকে বলে যে আমার ছেলে ওয়ানের মৃত্যুর কিছুদিন হয়ে গেছে, আর আপনারা জানেন যে অনেক বেশি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, আর এই সব কিছু স্ক্যান্ডাল ক্লিয়ার করার জন্য আমার ছোট ছেলে হুয়ানশু কিছু কথা বলবে। তখন হুয়ানশু বলে যে আমার সিস্টার ইনলর পেটে যে বাচ্চা সেটা আমার ভাইয়েরই। আমরা অনেক দিন ধরে আমার ভাইয়ের বাচ্চার কনসিভ করার ট্রাই করছিলাম। তারপর আমার ভাই যখন কোমাতে ছিল তখন তার স্পার্ম রেখে নেই এবং আমার ভাইয়ের স্পার্ম দিয়েই প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করে আমার ভাবি। এইসব কথা বলার পর সবাই ওদের কথা বিশ্বাস করে নেয় যে বাচ্চাটা ওয়ানেরই, হুয়ানশুর না। এরপর সামারকে নিয়ে যখন হুয়ানশুর মা সেখান থেকে চলে যেতে নেয়, পেছন পেছন হুয়ানশু দৌড়ায়। হুয়ানশু চাচ্ছিল না যে সামারকে নিয়ে হুয়ানশুর মা সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাসপাতালে নিয়ে আসে হুয়ানশুকে। তখন ডাক্তার এদের দুজনকে বলে যে ওনার ব্রেনে কোনো হ্যামারেজ হয়নি, এখনও অবধি উনি ঠিক আছে। সামার অনেক বেশি রিলিভড হয়। ও তো ভেবেছিল যে ও আবার ওয়ানকে হারিয়ে ফেলেছে। সামার আর হুয়ানশুকে একসাথে দেখে সামারের শাশুড়ি বুঝতে পারে যে এদের দুজনকে একে অপরের থেকে আলাদা রাখা সম্ভব না, আমাকে বুঝতে হবে। এরপর সামার চলে যাওয়ার পর হুয়ানশুর মার সাথে কথা বলে। হুয়ানশুর মা বলে যে আমি সামারকে অনেক বেশি ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম ও হয়তো ওয়ানকে অতটা ভালোবাসে না, কিন্তু আমি আজকে দেখেছি তোমার অ্যাক্সিডেন্টের পর ও শুধুমাত্র প্রে করছিল যে ওই শরীরটা জারি হোক, ওর ভেতর আছে আমার ওয়ান। অবশ্যই যেন ওর কিছু না হয়। ও শুধুমাত্র ওয়ানকেই ভালোবাসে। আর তুমি কি এই লাইফটা লিড করতে পারবে যেখানে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে না, তুমি যার অ্যাক্টিং করছো তাকে ভালোবাসে? তুমি এই সব কিছু ভেবে নাও। তখন হুয়ানশু বলে যে মা, আমি অরিজিনালি ওয়ান ছিলাম, কিন্তু এখন আমি হুয়ানশু। তুমি এই জিনিসটা আর বাড়িও না। তখন ওর মা বলে যে সামারের জন্যে, ওর খুশির জন্যে আমি হয়তো এখন কিছু বলছি না, কিন্তু আমি চাই না আমার ছেলে এমন একটা লাইফ লিড করুক যেটা ওর জন্য একসময় একটা কারাগারের মতো হয়ে যায়। এসব কিছু শুনে এবং বুঝে হুয়ানশু অনেক বেশি কষ্ট পায়। ও ভাবে যে আমার এখন কি করা উচিত। যাই হোক, এরপরে আমরা সামারকে দেখতে পাই। সামার হুয়ানশুকে ফোন করে বলে যে আমি জানি তোমার এখন শরীর ঠিক নেই, কিন্তু আমি তোমার ফেভারিট স্যুপ কালকে তোমার জন্য বানিয়ে নিয়ে আসবো, যেটা খেতে তুমি অনেক বেশি পছন্দ করো। যতবার আমি বানিয়েছি তুমি 1 বাটি না 2 বাটি করে একদম নিমিষেই শেষ করে দিয়েছো। কালকে আমি তোমার জন্য অবশ্যই সেটা রেডি করে নিয়ে আসবো। আর ওয়ান তুমি অনেক বেশি রেস্ট নাও, আর কখনো ভুলে যেও না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। পরের দিন ও ওয়ানের জন্য রান্না করে নিয়ে আসে, কিন্তু সেই স্যুপে যেসব ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো ওয়ানশুর একদম পছন্দ না। তো ওয়ানশু সেগুলো খেতে খেতে সেখান থেকে বের হয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ওর মায়ের সাথে ওর দেখা হয় এবং ওর মা বলে যে তোমার র্যাডিশ একদম পছন্দ না, কিন্তু এই স্যুপের ভেতর র্যাডিশ আছে। তুমি অ্যাক্টিং এতটাই ভালোভাবে করছো যে তুমি চুপচাপ র্যাডিশ খেয়ে নিচ্ছ। ছোটোবেলায় তো তুমি র্যাডিশের গন্ধ সহ্য করতে পেতে না, একবার খেলেই তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। তুমি এখন এই সব কিছু চুপচাপ করছো। যাই হোক, এটা বলে যখন ওর মা বের হয়ে ডাক্তারের সাথে কথা বলে তখনই সেখানে হুয়ানশু আসে এবং ডাক্তারের কাছ থেকে সেই রিপোর্টগুলো নিজের হাতে নিয়ে হুয়ানশু দেখতে পায় যে ওর মায়ের 4th স্টেজ ক্যান্সার আছে। তার মানে ওর মায়ের কাছে বেঁচে থাকার মতো আর বেশি দিন নাই। এগুলো শুনতে পাওয়ার পর ও নিজের মাকে বলে তুমি কেন আমাকে এই কথা আগে বলোনি? ডাক্তার বলে যে 6 মাস আগে ক্যান্সার ধরা পড়েছিল ওর মায়ের। এরপর হুয়ানশু ওর মাকে বলে যে মা, তুমি এরকম কেন করছো? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কিভাবে এই পৃথিবীতে থাকবো? তখন হুয়ানশুর মা বলে যে এই কোম্পানির জন্যে তোমার বাবা অনেক কিছু করেছে। আমি চাই না যে আমাদের ফ্যামিলির এইসব, তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট, আমার ক্যান্সার, এই সব কিছু পাবলিক হওয়ার পরে তোমাদের বিজনেসে কোনো সমস্যা হোক। আমি সবসময় কোম্পানির ভালোর জন্য যা করতে হয় তাই করেছি। এরপর এরা 2 মা আর ছেলে মিলে একসাথে বসে নিজেদের ছোটোবেলার কথা বলছিল, কীভাবে এরা 2 ভাই মিলে নিজের বাবা এবং মায়ের সাথে সময় কাটাতো। তখন হুয়ানশু বলে যে কিভাবে ও সামারকে কতটা ভালোবাসে। ওর মা ওকে জিজ্ঞাসা করে যে তুমি সামারের জন্য এত কিছু করছো, আমি জানতে চাই যে তুমি কেন এত কিছু করছো। আর আমি চাই যে আমার 2 ছেলের ভেতর যে বেঁচে থাকুক না কেন, কিন্তু সে যেন নিজের জীবনটা অনেক ভালোভাবে কাটায়। তখন হুয়ানশু বলে আমি যদি সেদিন ভাইকে বাঁচিয়ে নিতাম তাহলে ভাই হয়তো এই পৃথিবীতেই থাকতেন। আর ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে প্রথম বেলায় কখন সামারকে হুয়ানশু দেখেছিল। সামারকে প্রথমবার দেখার সাথে সাথেই হুয়ানশুর ভীষণ পছন্দ হয়। এতটা পছন্দ হয় যে ও প্রপোজ করতে চাচ্ছিল, কিন্তু কিছুদিন পরেই ওর বাবা মারা যায়। তাই ও আবার দেশে ফেরত চলে আসে। কিছুদিন পর ও আবার সেখানে গিয়ে
সামারকে প্রপোজ করতে নিচ্ছিল, কিন্তু তখনই ওর ভাইয়ের কল আসে এবং বলে যে ওর ভাইয়ের উডবি ওয়াইফের সাথে মিট করতে। যখনই ও নিজের ভাইয়ের সাথে গিয়ে দেখা করে এবং ওর ভাই ওকে দেখে ভীষণ খুশি ছিল। ওর ভাইয়ের উডবি ওয়াইফ মানে সামার যখন ওর সামনে আসে ও ভীষণ শকড হয়ে যায়। এখন ও যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে ওর ভাই বিয়ে করতে চলেছে। এটা শোনার সাথে সাথে অনেক কষ্ট পায় হুয়ানচু, কিন্তু ও কাউকে এই কথা বলে না। ও সামারকে থ্যাংক ইউ জানায়, শুভেচ্ছা জানায়, ওদের দুজনের জুটি অনেক পছন্দ হয়েছে এই কথা বলে, কিন্তু নিজের কষ্ট ও কোনো মতে লুকিয়ে সেখান থেকে চলে আসে। নিজের ভালোবাসার জন্য যেই ফ্লাওয়ারের বুকেটাও এনেছিল এটা ও সামারকে দিয়ে সেখান থেকে চলে আসে। ওর চোখে মুখে কষ্ট একদম স্পষ্ট ছিল। নিজের মাকে এই সব কথা যখন হুয়ানচু বলে, ওর মা বলে যে তুমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিচ্ছ শুধুমাত্র তার সাথে থাকার জন্যে। তুমি নিজের মতো বাঁচো। আমি একজন মা হিসেবে চাই তুমি নিজের লাইফে তোমার মতো করে বাঁচতে পারো, কিন্তু তুমি তো এই সব কিছু করতে পারছো না। তুমি যদি চাইতে তুমি হয়তো নিজের মতো করেই করতে পারতে। যাই হোক, আমার এখন ভয় লাগছে যদি এই সব কিছু জানার পর সে তোমাকে ঘৃণা করে। তখন হুয়ানচু বলে যে মা তুমি এই সব কিছু কাউকে বলো না প্লিজ। আমি চাই না যে ও কখনো আমাকে ঘৃণা করুক। ওর ঘৃণা আমি নিতে পারবো না, ওর জন্য আমি সব কিছু করতে পারি। তখন হুয়ানচুর মা বলে যে একজন মা হিসেবে তোমার খুশির থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। তোমার ভাইকে আমি হারিয়েছি, আর এখন তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। রাত্রেবেলা ও সামারের কাছে ওদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সামার ওকে একটা নেকলেস দেয়। নেকলেসটা দিয়ে ও হুয়ানচুকে বলে এটা রিপেয়ার করে দাও, এটা নষ্ট হয়ে গেছে। তখন হুয়ানচু মনোযোগ দিয়ে সেই নেকলেসটা রিপেয়ার করে, আর সামার ওকে বারবার দেখছিল। এদের দুই ভাইয়ের ভেতরে এই জুয়েলারি নকশা নিয়ে অনেক বেশি কথা হতো। হুয়ানচু জুয়েলারি ডিজাইন করতো না, কিন্তু ওর ভাই সবসময় যে কোনো ডিজাইনের আপডেট ওকে দিত ফোন করে করে, যে কোন ডিজাইন কিভাবে হচ্ছে, কোন ডিজাইন কিভাবে করতে হয়, এক্সেট্রা সকল ইনফরমেশন। আজকে ওই ডিজাইনটা ও করছিল, সেই ইনফরমেশন অনেক আগে ওর ভাই ওকে দিয়েছিল। তাই সামারের আজকের এই নেকলেসটা সারতে ওকে তেমন বেশি কিছু ভাবতেও হয়নি। ও সামারকে হাক করে এবং বলে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সামার। তোমাকে ছাড়া আমি আর এই পৃথিবীতে থাকার কথা ভাবতেও পারি না। একবার আমি তোমাকে হারিয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না। সামারও বলে যে হ্যাঁ আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এরপর কিছুদিন চলে যায় আর ওয়ানচুর মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। কিছু মাস চলে যাওয়ার সাথে সাথে ওর মায়ের বডি একদম হাল ছেড়ে দিয়েছিল, আর আজকে ওর মা মারা যায়। ওর মাকে হারিয়ে ওয়ানচু ভীষণ কষ্ট পায়। সেখানে সামার আসে আর ওকে দেখে আমরা বুঝতে পারি যে ও ফুলি প্রেগনেন্ট। ও ওয়ানচুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়ানচু একদম অঝরে কান্না করছিল। কান্না করতে করতে ওর তো কোনো হুঁশই ছিল না। সামার এই সব কিছু থেকে ওয়ানচুকে সামলে নেয়। কিছুদিন এভাবেই কেটে যায়। ওর মায়ের মারা যাওয়ার পর ওয়ানচু নিজের কোম্পানিকে ভালোভাবে ম্যানেজ করে নিয়েছে, আর আজকে ওর হাতে ওর মায়ের লেখা একটা চিঠি লেগেছে, যেখানে ও বলে যে আমি চাই তুমি তোমার মতো বাঁচো। তাই আমি সামারের জন্য একটা চিঠি লিখেছি, যেখানে আমি সব কিছু একদম ডিটেল বলেছি, যাতে সামার তোমার সব কিছু বুঝতে পারে। ওই চিঠিটা সামারের হাতে লেগে গেলেই সামার বুঝতে পারবে। সামার যেন ওই চিঠিটা না পায়, তাই দৌড়াতে দৌড়াতে হুয়ানচু ওদের বাড়িতে যায়। সেখানে গিয়েও সামারকে দেখতে পায়, আর ও ভাবে যে হয়তো এতক্ষণে সামার সেই চিঠিটা পড়েও নিয়েছে। কিন্তু ও যখন সামারের কাছে যায় তখন ও দেখে যে সামারের হাতে সেই চিঠিটা নেই। ওই চিঠিটা এখনও সামার পায়নি। সামার তো বসে বসে সেই রিভারের ভিউ এনজয় করছিল আর নিজের ফুললি প্রেগনেন্সি অনেক ভালোভাবে শান্ত মোডে কাটাচ্ছিল। সামারের সাথে তখন হুয়ানচুর কথা হয়। সামার ওকে বলে তুমি এখন কেন এসেছো, তুমি তো অফিসে ছিলে। তখনই সামারের লেবার পেন শুরু হয়। হুয়ানচু ভীষণ ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ওকে নিয়ে ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তার সামারকে ওটিতে ঢুকিয়ে দেয় এবং অনেক কষ্টের পরে অনেকক্ষণ পর ওর বাচ্চা ডেলিভার হয়। ডাক্তার এসে বলে যে কংগ্রাচুলেশনস, আপনি আঙ্কেল হয়েছেন। হুয়ানচু সামারের কাছে যায় এবং গিয়ে বলে যে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, থ্যাংক ইউ। কিন্তু সামার বলে যে আমাদের বাচ্চাও শুধুমাত্র তোমাকে আঙ্কেল বলতে পারবে, এটা অনেক কষ্টের। কিন্তু ও দেখতে হয়তো তোমার মতোই হয়েছে, কারণ ফিচার্স তো তোমার মতো, তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম। তখন হুয়ানচুকে বলে তুমি এসব কিছু ভাবা বন্ধ করো আর রেস্ট নাও, তোমাকে এসব কিছু আর ভাবতে হবে না, আমি আছি তোমাদের সব সমস্যার সমাধান করার জন্য। আর ওই লেটারটাও হুয়ানচুর হাতে লেগে যায়, যেটাতে ওর মা সব কিছু লিখেছিল, এবং সেই লেটারটাতে তেমন কিছুই ছিল না। তারপরে হুয়ানচু আর সামারকে আমরা একসাথে দেখতে পাই যে অনেক দিন চলে গেছে আর ওরা এখনও একসাথে আছে, কিন্তু সামার এখনও হুয়ানচুর ভেতরে ওয়ানকে দেখতে পায়, মানে ওর আসল হাজব্যান্ডকে। এভাবে দিনের পর দিন কেটে যায় আর ওরা এইভাবেই থাকতে থাকে। আর এখানেই এদের ড্রামার এন্ডিং হয়ে যায়। তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো, আর নতুন কোন ড্রামা দেখতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ড্রামাটা সম্পর্কে একটা কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।